সোমার মেয়েটা যেন ওর থেকেও বেশি অসীমা মাসিকে ভালোবাসে। আসলে জন্ম থেকে মায়ের চেয়ে বেশি তো অসীমা মাসের কোলে পিঠেই কাটাচ্ছে টিয়া। এই তো 4.5 বছর বয়স, নার্সারি ক্লাসে পড়ে। টিয়া হওয়ার আগে থেকেই এ বাড়িতে কাজ করছে অসীমাদি। সোমা বিয়ের আগে থেকেই চাকরি করে, কেন্দ্র সরকারের বেশ উচ্চপদস্থ অফিসার সোমা। ওর হাজবেন্ডও আছে একটি ভীষণ নামী বহুজাতিক সংস্থায়। দুজনে খুবই ব্যস্ত। অসীমাদি ওদের বাড়িতেই থাকে। সংসারটা বলতে গেলে অসীমাদিরই সংসার। অসীমাদির বয়স 40-এর কোঠায় হলেও শারীরিকভাবে বেশ শক্তপোক্ত। দেখতে শুনতে মন্দ নয়, মাধ্যমিক পাশও নাকি। ওর হাতে মেয়েকে ছেড়ে দিয়ে নিশ্চিত মনে চাকরি করে সোমা। সোমারা থাকে পুনেতে, ওর মা বাবা থাকেন আসানসোলে। আর শ্বশুরবাড়ি সেই মেদিনীপুর জেলার গড়বেতা। শ্বশুর শাশুড়ি সেখানেই থাকেন। আসা যাওয়া আছে তুই মা বাবারই। তবে ঘর বাড়ি ফেলে তো সবসময় থাকা সম্ভব নয় ওনাদের পক্ষেও। যাই হোক, সোমা তাতে খুব একটা অসুবিধে হয় না। অসীমাদি সব দিক থেকে শক্ত হাতে হাল ধরে রাখে। ঘরের কাজ সোমাকে প্রায় কিছুই করতে হয় না। মুখের সামনে সব যোগান দেয় অসীমাদি। অন্য আরেকটি মহিলা আসেন ঘর মোছা আর বাসন মাজার জন্য। স্কুলে রিয়াকে পৌঁছে দেওয়া, নিয়ে আসা, ওকে রেডি করানো, সময় মতো ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসা, সবই অসীমাদি করে। আর সোমার পর অনেকের সব পছন্দ অপছন্দ ওর নখদর্পণে। গড়বেতার বাড়িতে অসীমাদির দিদি অনেক বছর কাজ করছে, তাই অনেক দিনের চেনা। নিজের দিদির মতোই ওকে ভালোবাসে সোমা। এমনকি বিউটি পার্লারে নিয়ে যাওয়া থেকে দামি শাড়ি কিনে দেওয়া, সমস্ত কসমেটিক্স, ভালো ভালো জিনিসপত্র, খাওয়া দাওয়া, সবকিছুই নিজের বাড়ির লোকের মতোই ওকে ট্রিট করে। সোমার একটা প্রমোশন হয়েছে রিসেন্ট। তারপর থেকেই সোমার কাজের চাপ খুব বেড়ে গেছে। বাড়িতে একদম সময় দিতে পারছে না সোমা। ধাতস্থ হতে একটু টাইম লাগবে এই নতুন পোস্টটায়। এদিকে অনেক এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। ওকে আর রোজ রোজ অফিস দিতে হয় না, তবে সপ্তাহে 1 দিন বা 2 দিন যেতে হয়। অনেকের কাজ যেহেতু প্রায় সব আমেরিকার ক্লায়েন্টদের সাথে, তাই ওর কল টাইমগুলো বেশিরভাগই থাকে রাতের দিকে। সুমারে কিছুদিন আগে একটা বাংলো কিনেছে। রাতে কল টাইম থাকায় অনেক আজকাল তিনতলার ঘরটাতেই থাকে রাতে বেশিরভাগ দিন। নইলে সুমার ঘুমের ডিস্টার্ব হয়। দোতলার একটা ঘরে মাস্টার বেডরুম, সেটাতে সোমা শোয়। আর পাশের ঘরে টিয়াকে নিয়ে অসীমা দি। গত 3-4 সপ্তাহ ধরে সুমা লক্ষ্য করছে ওর সংসারে একটা পরিবর্তন ঘটেছে। অনেক যেন সোমাকে আর একদমই সময় দেয় না। শনি রবিবার সোমার ছুটি, অনেকেরও ছুটি থাকে। আগে ওরা উইকেন্ড পেলেই চলে যেত কাছাকাছি বেড়াতে। এখন অনেক কিছুতেই যেতে চায় না। কাজের দিনও সোমা দেরি করে ফিরলেই যেন অনেক খুশি হয়। টিয়ার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করছে সোমা। টিয়ার ঘুমের পরিমাণটা যেন অস্বাভাবিক রকম বেড়েছে। সবসময় মেয়েটা কেমন যেন ঝিমিয়ে থাকে আর ঘুম ঘুম চোখে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রথম প্রথম ব্যাপারটা কেউ এত গুরুত্ব না দিলেও এখন ওর মনে কেমন একটা খটকা লাগছে। পরশুদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিল সোমা। অনেকক্ষণ বেল বাজানোর পর অসীমা দিয়ে এসে দরজা খুলল। অসীমাদি চোখ মুখটা কেমন যেন অস্বাভাবিক হয়েছিল। কাপড় চোপড় যেন কেমন বেসামাল। সোমা ঘরে এসে দেখল অবেলায় অঘরে ঘুমোচ্ছে টিয়া। সেদিন রাতের বিছানায় শুয়ে এইসব নানান রকম চিন্তায় এপাশ ওপাশ করতে করতে সোমার মনটা কেমন যেন খচখচ করছিল। কি মনে করে উঠে ছাদে যেতে গিয়ে পাশের ঘরে দরজা ভেজানো দেখে দরজাটা একটু ফাঁক করে দেখল টিয়া ঘরের মধ্যে একা শুয়ে আছে। অসীমাদি কিন্তু নেই। কেমন একটা খটকা লাগলো। সন্তর্পণে 3 তলা সিঁড়ি দিয়ে উঠে আসতেই কানের মধ্যে যেন কেউ গরম সীসা ঢেলে দিল। ঘরে দরজা বন্ধ থাকলেও আওয়াজে পরিষ্কার বোঝা যাচ্ছে ঘরের মধ্যে আদিম শরীর খেলায় মত্ত হয়েছে অসীমাদি আর অনিক। নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিল না সোমা। আজকাল সোমা খুব ক্লান্ত থাকে কাজের চাপে। তার উপর অনেকটা ড্রাইভ করে অফিস যেতে হয়। সবসময় হয়তো অনেককে শারীরিক সঙ্গও দিতে পারে না আর। এখন ঘরে বসে বসে কেমন যেন একটা হয়ে গেছে অনিকও। কিন্তু তা বলে অসীমাদি বয়সে এতটা বড়। যতই হোক, একটা কাজের মেয়ে, এই রুচি। নিচে নেমে এসে নিজের ঘরে চুপচাপ শুয়ে পড়ে কান্নায় ভেসে গিয়েছিল সোমা। আরও কয়েকদিন নজরে রাখতেই পুরো ঘটনাটা পরিষ্কার হয়ে যায় সোমার কাছে। তার মানে এই লীলা খেলা চলছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে ভেবে পাচ্ছিল না সোমা। কিছুদিন যাবৎ অফিসে ওর থমথমে চোখ মুখ দেখে বারবার জিজ্ঞেস করছিল ওর কলিগ শালিনী ত্রিপাঠী। ওরা বেশ ভালো বন্ধু। বয়সে একটু বড় শালিনীর সাথে ক্যাফেটেরিয়াতে বসে নিজের অভিজ্ঞতা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সোমা। শালিনীর কথা মতোই টিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যায় সোমা। সেখানে রক্ত পরীক্ষায় ধরা পড়ে টিয়াকে নিয়মিত খুব মাইল্ড ডোজের আফিম খাওয়ানো হচ্ছিল, যাতে ও ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি।
সোমার কাছে পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। মেয়েকে ঘুম পাড়িয়ে যাতে ওরা নিজেদের শারীরিক কামনা মেটাতে পারে, তাই জন্যই এই ব্যবস্থা। এত বড় বিশ্বাসঘাতকতা করলো অনিক আর অসীমা দুজনেই। নিজের শিশু সন্তানটার কথাও একবারও ভাবলো না অনিক, তাও একটা মধ্যবয়সী কাজের মেয়ের জন্য। অনেকে একটা বিকৃত কাম দুশ্চরিত্র ছাড়া আর কিছু ভাবতে পারছিল না সোমা। অফিসে বেশ কিছুদিন ছুটি নিয়ে টিয়াকে নিয়ে আসানসোলে চলে এলো সোমা। সেই নিয়ে অনেক কিন্তু একটিবারও কিছু জিজ্ঞেস করলো না। আর এসেই নিজের বাবা মাকে এবং অনিকের বাবা মাকে সমস্ত কথা জানালো সোমা। অনিকের বাবা মা প্রথমে অবিশ্বাস করলেও পরে মেনে নিতে বাধ্য হলেন। অনেক প্রথমে বারবার অস্বীকার করে সোমাকেই দোষ দিতে চেষ্টা করেছিল। বারবার বলেছিল সোমার এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক আছে বলেই অনেকের চরিত্র দোষ ঘটিয়ে ও সেপারেশন চাইছে। সরাসরি কোর্টে দ্বারস্থ হল সোমা। 6 মাসের মধ্যে সেপারেশনও হয়ে গেল স্মুথলি। কিন্তু সোমা এখনো প্রকৃতিস্থ হতে পারছে না। এত বড় অপরাধের কোনো শাস্তি হলো না। এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলো দুজন মানুষ? শরীরটাই সব হলো তাদের কাছে। ওইটুকু ফুলের মতন বাচ্চা মেয়েটা যে মায়ের থেকেও বেশি ভালোবাসতো ওই বয়স্কা মহিলাকে, তার কথাও একবার ভাবল না। আর অনেক তো তার নিজের বাবা। কিন্তু অনেক শাস্তি পেল খুব শিগগিরই। সোমা চলে যাবার পরই অসীমার মধ্যেও পরিবর্তন দেখতে পেল অনিক। মাঝে মধ্যে অসীমা এখন আশেপাশের কোথায় যেন যায়। অনেক জানতে পারে ওদের বাংলোর আশেপাশের ফ্ল্যাটে অনেকেরই চাহিদা মেটাতে চায় অসীমা। আর তার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে ওদেরই সিকিউরিটি গার্ড। সোমা চলে যাওয়ার পর এইসব জানতে পারার পর অনেক নিজের ভুল বুঝতে পেরে অনেকবার ক্ষমা চেয়েছিল। কিন্তু বিশ্বাসঘাতককে কি আর বিশ্বাস করা যায়? না করা উচিত? কি বলেন আপনারা?